যুদ্ধ বন্ধ হয়ে শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ইরান। শুক্রবার সুইজারল্যান্ডে স্বাক্ষর জানালেন শেহবাজ, খুলছে হরমুজ প্রণালী। দিল্লিতে প্রবেশের বাধায় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বিস্তারিত জানার পর পদক্ষেপ নেবে ঢাকা। বাজেটে রাজস্ব পরিকল্পনা প্রশংসনীয় হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে সংশয় অর্থনীতিবিদরা। যোগাযোগ খাতের প্রকল্পে মনোযোগী হওয়ার পরামর্শ। এবং বিশ্বকাপে তিউনিসিয়াকে বিধ্বস্ত করল সুইডেন। শেষ মুহূর্তে কেউ জ্বরের বিপক্ষে আইভরি কোস্টের জয়। রাতে জার্মানির গোল উৎসব। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া সেরিন। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের অবসানে সমঝোতায় পৌঁছালো যুক্তরাষ্ট্র ও ইরান। নানামাত্রিক টানাপোড়েন শেষে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি চূড়ান্ত হয়েছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার সুইজারল্যান্ডে হবে এই চুক্তি স্বাক্ষর। এদিকে শান্তি চুক্তি হওয়ায় দুই দেশকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টার। দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তি চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আনুষ্ঠানিকভাবে চুক্তির বিষয় নিশ্চিত করেছেন। 19 জুন সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় এই চুক্তি স্বাক্ষর হবে। এর আওতায় ইরানের অবরুদ্ধ সম্পদ থেকে $12 বিলিয়ন অর্থ ছাড় দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। উভয় দেশের মধ্যকার 14 দফা সমঝোতা স্মারকের বরাত দিয়ে ইরানের মেহের নিউজ এজেন্সি এই তথ্য জানায়। চুক্তির ফলে 19 জুন থেকেই হরমুজ প্রণালী ফের খুলছে বলে জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রণালী ব্যবহারে কোনো দেশকে আর টোল দিতে হবে না বলেও উল্লেখ করেন তিনি। তবে এর মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে চলমান শান্তি আলোচনা বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এমনটি জানান। এদিকে চূড়ান্ত ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানির মূল্য। সোমবার বাংলাদেশ সময় ভোর 6টা 4 মিনিটে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $3.58 বা 4.10% কমে $83.75 দাঁড়ায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম $4.01 বা 4.72% কমে ব্যারেল প্রতি $80.87 নেমে আসে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বিশ্ব নেতারা। বাংলাদেশের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়। এক বিবৃতিতে শান্তি চুক্তির বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। ভারতের দিল্লিতে প্রবেশে বাধার পর শ্রীলঙ্কার এয়ারলাইন্সের এই ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এর আগে রোববার মধ্যরাতে দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন জাহিদুর রহমান। ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে ভারতে প্রবেশে বাধা দেন। এদিকে এই ঘটনার বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ 28 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানী মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় এ মামলা করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই মামলার কার্যক্রম শুরুর দিন ধার্য রয়েছে। এদিকে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় ভূমিকা রাখা মামলা সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুদাসির আলী। মুদাসির, ট্রাইব্যুনালের মামলাগুলোর সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি জেরিন, আমি কিন্তু এই মুহূর্তে চিফ প্রসিকিউটর কার্যালয়ে আছি। তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে কথা বলবেন
মামলার অগ্রগতির বিষয় সম্পর্কে। জেরিন, একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, রামপুরায় কার্নিশে যে হত্যা মামলা রয়েছে জুলাই আন্দোলনের সময় যেটি হয়েছিল, তো সেটির কিন্তু রায়ের দিন ধার্য হয়েছে আগামী 28 জুন এই মামলার কিন্তু রায় দিবে। এর আগে কিন্তু এই বছরের 4 মার্চ এই মামলার রায় হওয়ার কথা ছিল। কেবলমাত্র অতিরিক্ত প্রমাণ অর্থাৎ এডিশনাল এভিডেন্স প্রসিকিউশনের কাছে আসার বিধায় তারা কিন্তু এই রায়ের দিন পিছিয়েছিল এবং সে বিষয়ে কিন্তু শুনানি হয়েছিল, সাক্ষ্য গ্রহণ হয়েছিল। তো সেগুলো সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু 28 জুন দিন ধার্য হয়েছে এই রামপুরের কার্নিশে যে হত্যা মামলা সেটির। এদিকে কিন্তু আজকে কিন্তু মোহাম্মদপুরের 9 জন হত্যা মামলার সেটির কিন্তু সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে কিন্তু কয়েক দফা এটি পিছিয়েছে, তবে যথাসম্ভব আজকে এটি পিছানোর সম্ভাবনা নেই। আজকে শুরু হওয়ার কথা রয়েছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো বা এটি শুরু হবে যতটুকু জানা গিয়েছে। এর পাশাপাশি জয়পলকের সাক্ষ্য গ্রহণও রয়েছে, সেটিও কিন্তু যথারীতি হবে। এদিকে এই রংপুরের কার্নিশের হত্যা মামলার পাশাপাশি কিন্তু কুষ্টিয়া যে 6 জন হত্যা মামলা যে ইনির বিরুদ্ধে রয়েছে সেটিরও কিন্তু এই মাসে হওয়ার কথা রয়েছে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্তভাবে দিন ধার্য হয়নি। তবে যতটুকু জানা গিয়েছে যে এই মাসে কিন্তু এই মামলা রায় হবে। এর পাশাপাশি কুষ্টিয়া আরেকটি 6 জন হত্যা মামলা রয়েছে, যেটির আসামি হচ্ছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তার বিরুদ্ধে কিন্তু রায় হওয়ার একটি বিষয় রয়েছে, এটিও যতটুকু জানা গিয়েছে যে এই মাসে হবে। তো সে বিষয় নিয়ে কিন্তু চিফ প্রসিকিউটর কিছুক্ষণ পরে সংবাদ সম্মেলন করবেন, কথা বলবেন। তো জেরিন, আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কিত এই ছিল আমার কাছে বলার মতো তথ্য। আপনাকে ধন্যবাদ। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আহরণ পরিকল্পনা প্রশংসনীয় হলেও মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মানে নিয়ন্ত্রণ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে নাগরিক প্ল্যাটফর্ম। সকালে রাজধানী ব্র্যাক সেন্টারে এক ব্রিফিংয়ে কথা জানান সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য সংস্কার কার্যক্রম দ্রুত শুরু করার দাবিও জানান তিনি। বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নেয়া সামাজিক সুরক্ষা বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। যে নীতি কাঠামোটা তৈরি করা হয়েছে বাজেটকে কেন্দ্র করে, এটা মোটামুটি ভাবে একটি চিন্তাশীল নীতি কাঠামো হয়েছে। অর্থাৎ এর পিছনে কিছু চিন্তা ভাবনা গেছে বলে আমাদের কাছে প্রতিভাত হয়েছে, কিন্তু তারপরে সমস্যার সূত্রপাত। কারণ এই নীতি কাঠামোটি একটি অত্যন্ত দুর্বল এবং সম্ভবত অকার্যকর একটি আর্থিক কাঠামোর উপরে স্থাপন করা হয়েছে। তাহলে এই দুই দুর্বলতার মধ্যে যে সবল নীতি কাঠামো পিছিয়ে পড়া মানুষের জন্য কতখানি কাজ করতে পারবে, এইটি আমাদের আলোচনা। প্রস্তাবিত বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ বেড়েছে 12,438 কোটি টাকা। তবে বিশেষজ্ঞরা বলছেন, যাত্রীদের স্বস্তি ফেরাতে নতুন প্রকল্প গ্রহণের পাশাপাশি দ্রুত চলমান কাজ শেষ করতে হবে। পাশাপাশি বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে বিশেষ পরামর্শ দেন তারা। আরও জানাচ্ছেন বিজন কুমার। ঢাকা রেলওয়ে স্টেশনের রংপুর এক্সপ্রেসের যাত্রার নির্ধারিত সময় সকাল 9:10, কিন্তু দুপুর গড়িয়ে এলেও ট্রেনের দেখা নেই। উপায় না পেয়ে ভোগান্তি সঙ্গী করে স্টেশনে অপেক্ষায় হাজারো যাত্রী। আমরা সকাল 7টা বাজে আসছি এখানে, 9:30-এ ট্রেন ছাড়ার কথা ছিল, তো এই পর্যন্ত 1টা বেজে গেছে। ট্রেনের ভোগান্তির এখন শেষ নাই। নির্ধারিত সময়ের ভিতরে যদি ট্রেনগুলো উচিত হতে পারে, আশা করি আমাদের জনগণের হয়রানিটা একটু কম হবে। ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঘটনা নতুন কিছু নয়। যাত্রীরা বলছেন, সেবা নিশ্চিত করতে না পারায় বাড়ছে দুর্ভোগ। দেরিতে ট্রেন ছাড়া, তথ্যের ঘাটতি এবং দুর্বল ব্যবস্থাপনায় ক্ষুব্ধ অনেকেই। যাত্রীর তুলনায় ট্রেনের টিকিট অনেক কম বরাদ্দ হচ্ছে, যে কারণে মানুষের অনেক ভোগান্তির সৃষ্টি হচ্ছে। বগিগুলা সংস্কার করা দরকার এবং ইঞ্জিনগুলা বাড়ানো দরকার। সরকার যে বাজেটটা বাস্তবায়ন করছে সেটা যেন সাকসেস হতে আর কি, সেটা আমরা আশাবাদী। ট্রেনের পাশাপাশি মানুষের অভিযোগের তীর সড়ক পরিবহন ব্যবস্থার দিকে। বিশেষ করে রাজধানীতে যানজট ও অপরিকল্পিত যানবাহন চলাচলে বিপাকে পড়ছেন নগরবাসী। বাজেটে পরিবহন ও যোগাযোগ খাত সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ মানুষের। যানজট মুক্ত পরিবহনে করতে পারি, যাতায়াত ফ্রিকুয়েন্সি যাতায়াত করতে পারি। এআই ক্যামেরাগুলো একটু সক্রিয় করলে মানে রাস্তায় যানজটের পরিমাণ কমবে। 2025-26 অর্থ বছরে পরিবহন ও যোগাযোগ খাতে সংশোধিত বাজেট বরাদ্দ ছিল 48,292 কোটি টাকা। গুরুত্ব বিবেচনায় 2026-27 অর্থ বছরে এই খাতে বাজেট প্রস্তাব করা হয়েছে 60,730 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে নতুন লোকোমোটিভ এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থা আধুনিকায়নের ওপর জোর দেন বিশেষজ্ঞরা। রেল কিন্তু পরিচালনার বিষয়। রেলে যদি আমরা 8 থেকে 10,000 কোটি টাকা একটা বিনিয়োগ করি, আমার যে রেল লাইনগুলি জরাজীর্ণ সেটা যেমন সংস্কার হয়ে যাবে,
একই সাথে আমার চাহিদা অনুযায়ী আমাদের লোকোমোটিভ এবং কোচের একটা সংকট আছে। এই সংকটগুলি কাটানোর জন্য পরিচালনার ক্ষেত্রেও কিন্তু সরকারকে মনোযোগী হতে হবে। নতুন প্রকল্পের পাশাপাশি চলমান উন্নয়ন ও সংস্কার দ্রুত শেষ করার তাগিদ দেন তিনি। বাজেটটাকে আমি মনে করি গণপরিবহন বান্ধব হওয়া, পরিচালনার দিকে মনোযোগী হওয়া, পাশাপাশি যে অবকাঠামোগুলি তৈরি হয়ে গেছে সেটাকে ব্যবহার উপযোগী করা। একই সঙ্গে বৈদেশিক ঋণ গ্রহণের পূর্বে মোট দেশজ উৎপাদনের দিকে খেয়াল রাখার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। খেয়াল রাখতে হবে যে আমাদের জিডিপির যে গ্রোথের কথা বলি সেটা 8 থেকে 10% মধ্যে যেন থাকে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। জুলাইয়ের শেষ সপ্তাহে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব স্কুলে পরিমার্জিত বই পৌঁছে দেওয়া হবে। সকালে মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হতে শুরু করে কারিগরি শিক্ষা দীক্ষিত করে মানব সম্পদ তৈরি করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্বাস আমরা কাজ করে চলছি। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী যে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডা এই শিক্ষাকে বাংলাদেশে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জ পয়েন্টে বাড়ছে যমুনা নদীর পানি। এতে যমুনার অরক্ষিত অঞ্চলে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনে চৌহালিতে বিলীন হয়ে গেছে বসতভিটা ও ফসলি জমি। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে নদী তীরবর্তী মানুষ। এ অবস্থায় জরুরিভাবে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সোহেল রানার তথ্যচিত্রে তাহসিন তারিনের রিপোর্ট। পানি বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার চর সলিমাবাদ, ছোট চোয়াল, মণ্ডলভোগ, তেগরি, কুড়াগাছা সহ বেলকুচি ও কাজীপুর উপজেলার চরাঞ্চলে ভাঙন দেখা দিয়েছে। বেলকুচি ও কাজীপুর উপজেলার চরাঞ্চলে ভাঙন দেখা দিয়েছে। এতে বসতভিটা সহ চরাঞ্চলের আখ, পাট ও বাদাম সহ বহু ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন যমুনা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। বিগত সরকার স্থায়ীবাদের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। এক এক পরিবার 10 থেকে 12 বার করে ভাঙনের শিকার হয়েছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন তারা। এখন দুবেলা খাবার ও থাকার জায়গাও জুটছে না। আমরা এমনই আছি, নদীর কিনারে বাড়ি করে শোনা আমাদের কিনু পেটের বাতি আনে জোটান কষ্ট। একে একে 10টা ভাঙা দিছে, কিছুই নাই আমাদের। রোডগুলো আমার কোনো কিছু নেই, কলেজ মাদ্রাসা সব ভাঙিয়েছে। আমাদের চরচনাত কবরস্থান, বাজার এগুলো সব নদীর গর্ভে চলে যাইতেছে। অনেক এমপি সভা অনেক কিছু আসছে, অনেক নেতা আসছে, তারা আমাদের অনেক উৎসাহ করছে, অনেক কিছু করছে, কিন্তু তাদের কাছে আমরা কোনো কিছুই পাই নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই যে আমাদের একটা জানি স্থায়ী একটা বেড়িবাঁধ। পানি উন্নয়ন বোর্ড বলছে, চৌহালির সলিমাবাদে 3 কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পটি প্ল্যানিং কমিশনে রয়েছে। অনুমোদন হলে স্থায়ী বাঁধ নির্মাণ করা সম্ভব হবে। এছাড়া বর্তমানে ভাঙন কবলিত স্থানগুলোতে জিওব্যাগ ফেলা হচ্ছে। এই প্রজেক্টটা বাস্তবায়িত হলে ওই এলাকাটা স্থায়ী সমাধান আসবে। আর ইতিমধ্যে যদি এই 3.5 কিলোমিটার কাজের কোথাও যদি ক্ষতিগ্রস্ত হয়, যেহেতু এটা প্রিকশনারি কাজের ক্ষতিগ্রস্ত হবে, স্বাভাবিক ক্ষতিগ্রস্ত হলে সঙ্গে সঙ্গে আমরা এই জায়গাগুলো যাতে ফার্দার ভাঙন বৃদ্ধি না পায় সেজন্য আমরা জরুরি কাজ বা ইমার্জেন্সি কাজ বাস্তবায়নের মাধ্যমে এটা আমরা মোকাবিলা করতেছি। অতি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করে বসতভিটা ও ফসলি জমি রক্ষা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বর্তমান সরকার যথাসময়ে হামের টিকা দেয়ায় মৃত্যু হার কমে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। তিনি বলেন, হামে মৃত্যু হার পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও সময় লাগবে। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় বাজেটের সুফল পেতে দেশকে মাদক মুক্ত করার প্রত্যয় জানান স্বাস্থ্যমন্ত্রী। মৃত্যু যেভাবে শুরু হয়েছিল, যদি টিকাদান কর্মসূচিতে আমরা সফল না হতাম, আমাদের ডাক্তার নার্সরা যদি এইভাবে সেবা না দিতেন, আমরা যদি ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপেপ, হাই ফ্লো নজল ক্যানেল এগুলি যদি আমরা সরবরাহ না করতে পারতাম, আল্লাহ মাফ করুন, তাহলে অনেক খারাপ অবস্থা হয়ে যেত। বাট আমরা সার্থক, মানে এটা ডেফিনেশন, এটা বলা কঠিনভাবে মানে ঠিক না, বাট এটা বলবো আমরা সার্থক আটকে রাখতে পেরেছি। সারা দেশে বাড়ছে বিবাহ বিচ্ছেদের সংখ্যা। সিরাজগঞ্জে দৈনিক গড়ে ৩৯টি বিয়ের বিপরীতে বিচ্ছেদের ঘটনা ঘটছে 15টি। পরকীয়া, ক্যাসিনো, জুয়ায় আসক্তি এবং প্রযুক্তির অপব্যবহারের মতো বিষয় উঠে এসেছে এর নেপথ্যে।
আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার। সুন্দর সংসারের স্বপ্ন নিয়ে সম্পর্কের পথচলা শুরু, কিন্তু এর স্থায়িত্ব পাচ্ছে না কয়েক মাসেও। সিরাজগঞ্জ জেলায় ভয়াবহ আকার ধারণ করেছে বিবাহ বিচ্ছেদ। প্রতিদিন গড়ে ভেঙে যাচ্ছে 1 ডজনেরও বেশি সংসার। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের পরিসংখ্যান বলছে 2024 সালে জেলাটিতে মোট বিয়ে হয়েছিল 14,197টি। এর বিপরীতে তালাক হয়েছে 5,333টি, অর্থাৎ প্রতিদিন গড়ে 39টি বিয়ের বিপরীতে বিচ্ছেদ হয়েছে 15টি। 2025 সালে বিয়ের সংখ্যা কমে দাঁড়ায় 13,317টিতে, আর তালাক হয় 4,803টি, শতকরা হিসেবে যা মোট বিয়ের প্রায় 36%। তবে এই অন্ধকারের মধ্যেও সম্পূর্ণ ভিন্ন চিত্র সনাতন ধর্মে। জেলাটিতে গত 2 বছরে 272টি হিন্দু বিয়ে হলেও অফিসিয়ালি একটিও তালাকের ঘটনা ঘটেনি। জেলা জুড়ে বিচ্ছেদের এই সামাজিক ধসের সবচেয়ে উদ্বেগজনক চিত্র রায়গঞ্জ উপজেলায়। সেখানে 849টি বিয়ের বিপরীতে তালাক হয়েছে 561টি, অর্থাৎ প্রতি 100টি বিয়ের বিপরীতে বিচ্ছেদ ঘটেছে প্রায় 66টি। স্থানীয় কাজীদের মতে পুরুষদের বেকারত্ব এবং ক্যাসিনো বা অনলাইন জুয়ার ভয়াল আসক্তি এর প্রধান অনুঘটক। মোবাইলের কারণে ভিন্ন ভিন্ন লোকের সাথে তাদের পরকীয়া একটা জড়ায়া যায়। অনেক মেয়েই বলতেছে যে তাদের স্বামী ক্যাসিনো আসক্ত, তাদের বাজারঘাট করার অর্থ থাকে না, সংসারে মনোযোগ নাই, এসব কারণেও। আইনজীবীরা বলছেন শুধু জুয়া নয়, প্রযুক্তি আর সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারও ধ্বংস করছে পারিবারিক বন্ধন। মূলত এই মোবাইল কানেকশনেই যোগাযোগ করেই মূলত পরক্রিয়াটা হচ্ছে, আর এই কারণে ডিভোর্সের সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। মানুষের মধ্যে এইটা পজিটিভ দিকটা নিয়ে আসতে হবে, যে ডিভোর্সের ফলে সমাজে যে ভয়াবহ আকার ধারণ করতেছে ডিভোর্সের ছেলে মেয়েদের। অবশ্য সংকট মোকাবিলায় গ্রামীণ ও শহর অঞ্চলে নিয়মিত উঠান বৈঠক ও সচেতনতা বৃদ্ধির কাজ করার কথা জানায় মহিলা বিষয়ক অধিদপ্তর। মহিলা বিষয়ক অধিদপ্তরের যে স্টেক হোল্ডাররা রয়েছে, আমরা আমাদের উঠান বৈঠকগুলোতে ডিভোর্সের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করি। সমাজবিজ্ঞানীরা বলছেন পরিবারে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও নৈতিক মূল্যবোধ জোরদার করা না গেলে ভবিষ্যতে এই সামাজিক সংকট আরও ভয়াবহ রূপ নেবে। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল রাজশাহী নগরীর গণশৌচাগার। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ব্যবহারের অনীহা বাড়ছে মানুষের। নগরীতে অন্তত কয়েক লাখ মানুষ বসবাস করছে। এছাড়াও বিভাগীয় শহর হওয়ায় বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার লোকের পদচারণায় মুখর থাকে শিক্ষানগরী। ফলে বাড়ছে জনদুর্ভোগ এবং স্বাস্থ্য ঝুঁকি। সানিউল আলম রাজুর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। রাজশাহী নগরীতে 10টি পয়েন্টে গণশৌচাগার স্থাপন করা হলেও অধিকাংশই এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও অপরিষ্কার পরিবেশ, আবার কোথাও নেই কোনো রক্ষণাবেক্ষণ। নির্ধারিত ফি তুলনামূলক বেশি হওয়ায় নিম্ন আয়ের মানুষ এসব শৌচাগার ব্যবহার করতে আগ্রহী নন। ফলে বাধ্য হয়ে অনেকেই উন্মুক্ত স্থানে নগরীর পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। কিষাণ চত্বরে 2টা গণশৌচাগার আছে, কিন্তু দুটোতে টাকা লাগে। প্রসাব করলে 5 টাকা, বাথরুম করলে 10 টাকা। আমরা যাইতে পারি না গন্ধর অত্যাচারে, মানে এত বিচ্ছিরি গন্ধ যে মানে নিজেকে বমি চলে আসে। সচেতন হওয়া দরকার প্রশাসনকে, যে এই পাবলিক টয়লেটগুলো ব্যবহারের বিষয়ে। নগরীর জনবহুল এলাকায় গণশৌচাগার থাকলেও তা পর্যাপ্ত নয়। এখানকার দেয়াল ও আশেপাশের এলাকা এখন কার্যত উন্মুক্ত শৌচাগারে পরিণত হয়েছে। শুধু স্টেশন এলাকা নয়, নগরীর আরও অনেক ব্যস্ত জায়গায় একই চিত্র দেখা যায়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ ও রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহারে অনীহা বাড়ছে। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ওর স্বাস্থ্য এবং সংক্রমণ প্রতিরোধের জন্য যে পাবলিক টয়লেটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে যে পরিবেশ দূষণ হয় বিষয় এবং ইনফেকশন ছড়ায়। নগরীর গণশৌচাগারগুলো দ্রুত সংস্কার করে আধুনিক টয়লেট সুবিধা বাড়ানোর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি, যেগুলো নষ্ট হয়ে পড়ে আছে সেগুলো সংস্কার করা, আর নতুনভাবে কিছু আন্তর্জাতিক মানের টয়লেট নির্মাণ করা, যেন সবাই সেই টয়লেট ইউজ করতে পারে। গণশৌচাগারগুলোকে ব্যবহার উপযোগী রাখতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা, কার্যকর ব্যবস্থাপনা এবং সহনীয় ফি নির্ধারণ করার দাবি নগরবাসীর। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আবারও দেশের বাইরে খবর।
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে 11 জন স্কাইডাইভার এবং 1 জন পাইলট নিহত হয়েছে। এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। এটিকে বড় ধরনের প্রাণহানির ঘটনা হিসেবে আমলে নিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায় বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস P750 মডেলের। বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় এটি দুর্ঘটনার কবলে পড়ে। এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। খেলার খবর ক্রিকেট। কাউন্টি ক্রিকেটে অভিষেকেই বল হাতে আগুন ঝরালেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। প্রথম ম্যাচ খেলতে নেমেই ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দেন তিনি। ম্যাচে 9 উইকেট নিয়ে একাই ধসিয়ে দেন প্রতিপক্ষকে। হাসানের এমন ইনিংস ও ম্যাচ সেরা বোলিং নৈপুণ্যের ওপর ভর করেই দুর্দান্ত জয় পেয়েছে তার দল কেন্ট ক্রিকেট ক্লাব। অভিষেকে ম্যাচ জেতানো এই পারফরমেন্সের পর ক্রিকেট মহলে প্রশংসায় ভাসছেন এই টাইগার তারকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। যুদ্ধবন্ধে শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ইরান। শুক্রবার সুইজারল্যান্ডে স্বাক্ষর, জানালেন শেহবাজ। খুলছে হরমুজ প্রণালী। দিল্লিতে প্রবেশের বাধায় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বিস্তারিত জানার পর পদক্ষেপ নেবে ঢাকা। বাজেটে রাজস্ব পরিকল্পনা প্রশংসনীয় হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে সংশয়ে অর্থনীতিবিদরা। যোগাযোগ খাতের প্রকল্পে মনোযোগী হওয়ার পরামর্শ। এবং বিশ্বকাপে তিউনিসিয়াকে বিধ্বস্ত করল সুইডেন। শেষ মুহূর্তে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের জয়। রাতে জার্মানির গোল উৎসব। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়, এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।